ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির সংহতি র্যালি। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমি ইসরায়েলের প্রতিনিধিদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে পরোয়ানা। ভারতের সাথে চুক্তির আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার। 10 জনের বিরুদ্ধে অ্যালার্ট জারির অনুরোধ। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ডওভার করার চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের কারণে বাড়তে পারে পরিবহন ব্যয়, মনে করেন অর্থনীতিবিদরা। প্রভাব পড়বে না রফতানি বাণিজ্যে, দাবি উপদেষ্টা। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় সহ সাইডলাইন বৈঠক। 2 বছরের মধ্যে সুফল পাবে দেশ, বলছে বিডা। প্রথম দিনের এসএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের স্বস্তি প্রকাশ, প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি। বদলে যাওয়া বাংলাদেশে মেধার মূল্যায়নের প্রত্যাশা। 2 বছরের জন্য এই প্রশ্ন ঠিক আছে, 2 বছর যেহেতু এক বই পড়ছি। আলহামদুলিল্লাহ প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ আসছে। এখনকার যেই পরিস্থিতি, যেমন ফিলিস্তিন বা এখনকার যেই জিনিসগুলো আছে সেগুলো এসেছিল। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় র্যালি করেছে বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মী তাতে যোগ দেয়। র্যালি পূর্ব সমাবেশে নেতারা বলেন, ইন্দো মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, জাতিসংঘের কোনো সিদ্ধান্তই তোয়াক্কা করছে না গণহত্যা চালানো ইসরায়েল। বিশ্ব মুসলিমকে একাট্টা হয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। সরকারের পদত্যাগের দাবি নয় নিত্যপণ্যের কিংবা জ্বালানির মূল্য হ্রাসের। তবুও এই শোভাযাত্রা দ্রোহের প্রতিবাদের, স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর নৃশংস ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএনপির র্যালি। হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, প্লেকার্ডে আর গলায় স্কার্ফে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানালেন দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে অগ্রভাগ যখন শান্তিনগর, মগবাজার, বাংলা মোটর পেরিয়ে কারণবাজারের সার্ক ফোয়ারায়, তখনও শেষ প্রান্ত নাইটেঙ্গেল মোড়ে। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা তুলে ধরেন ইসরায়েলি বর্বরতার ইতিহাস। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে, তার শুরু কিন্তু আজকে নয়, বহু বছর আগের থেকে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি ইসরায়েলের প্রতিনিধিদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই, সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলি আড়ি পাতার যন্ত্র কিনে ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে প্যালেস্টাইনের প্রয়াত রাষ্ট্রপতি ইয়াসির আরাফাতের বেশ সখ্যতা ছিল। জিয়ার শাসনামলে ইয়াসির আরাফাত বাংলাদেশ সফরেও এসেছিলেন। দলটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি
প্রকাশ করে আসছিল। এবার ঢাকায় এই বড় ধরনের র্যালি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানান দেওয়ার মধ্য দিয়ে দলটি মানবতা বিরোধী আচরণের বিপক্ষে, অমানবিক আচরণের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিতভাবে সশস্ত্র প্রতিবাদ করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে হয় মানববন্ধন। গাজায় চলমান গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান তারা। এ সময়ে ওআইসি ও জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি তোলেন তারা। অভিযোগ, গাজাকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে ইসরায়েল। তাদের নৃশংসতা থেকে শিশুরাও বাদ যাচ্ছে না। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান শিক্ষক নেতারা। এই পশ্চিমা সভ্যতা এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন তৈরি করে এই ছোট্ট একটা ইসরায়েলকে দিয়ে এই সারা মিডল ইস্ট সহ সারা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে। ইসরায়েল যত কিছুই করো না কেন, ফিলিস্তিনি জাতিকে কখনোই তারা নিশ্চিহ্ন করতে পারবে না। তারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ দেন। দুদকের অভিযোগ, ক্ষমতা অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট নেন পুতুল। এতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়। রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার দুদকের করা দুর্নীতির মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও সেটি গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল। আবেদন ছাড়াই এই বরাদ্দ দেন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিধি বহির্ভূতভাবে, অর্থাৎ যেগুলো নিয়মকানুন আছে, যেমন অ্যাপ্লিকেশন করতে হয়, প্রেসক্রাইব ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয়, অথবা তার নিজের অ্যাপ্লিকেশন করতে হয়, সেই সমস্ত কিছু না থাকা সত্ত্বেও টোটালটাই একদম তার মায়ের যে প্রভাবটা, সেই প্রভাবটাকে খাটিয়ে এখানে রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তারাও এটার সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা সম্ভব। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার ক্ষমতার অপব্যবহার করে মেয়ের নামে প্লট বরাদ্দ করে দেন। এই মামলায় দেখা যাচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল, তার নামে সুদা সদন, সেটা একটি রাজুকের প্লট, সেই সুদা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয়। এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। এ মামলায় আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি সিলেট, খুলনা সহ যেসব জায়গায় মবের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। সাধারণ মানুষ বলতে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে
আমরা বলতেছিলাম আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিদেশে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনার কথাও জানান তিনি। জানান দেশের স্বার্থেই এই বিচার শেষ করা দরকার। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রাণ হারান 1,500 মানুষ, যার মধ্যে বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব হত্যাকাণ্ডে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্দেশদাতা হিসেবে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম। সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সহ বেশিরভাগ শীর্ষ নেতা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান, দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। মতবিনিময় সভায় তুলে ধরা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত 8 মাসের অগ্রগতি। বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেফতারে কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই জানান চিফ প্রসিকিউটর। রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য পরিবহন ব্যয় বাড়তে পারে, ফলে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ক্রেতারা, শঙ্কা অর্থনীতিবিদদের। যদিও ব্যবসায়ীরা বলছেন ভারতের এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হবে না, তবে ঢাকা বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে ভারতের সাথে আলোচনার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। এর ফলে ভারতের স্থল এবং বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ পায় বাংলাদেশ। সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। বাতিল করা হয়েছে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা। ভারতের এই সিদ্ধান্তের ফলে পণ্য রপ্তানিতে কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পণ্যজট তৈরি হতে পারে ঢাকা বিমানবন্দরে, তবে সঠিক ব্যবস্থাপনা থাকলে বড় ধরনের ক্ষতি হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। কলকাতা বিমানবন্দর এবং অন্য কিছু বিমানবন্দর ব্যবহার করে আমরা যে দক্ষিণ এশিয়ার বাইরে অন্যান্য দেশে যে রপ্তানি করি, সেই জায়গাতে বাড়তি ব্যয় এবং সময়ের সম্মুখীন হবে আমাদের রপ্তানিকারকরা, যেটা হয়তো তাদেরকে বাংলাদেশ থেকে পণ্য নিরুৎসাহ করতে পারে। এই গুডসগুলো যখন বাংলাদেশি এয়ারপোর্ট দিয়ে যাবে, তখন বাংলাদেশি এয়ারপোর্টে একটা কনজেকশন, একটা জামের মতো হয়ে যেতে পারে, যে আমরা আসলে তখন স্পেস পাবো না পাঠানোর জন্য, এবং আমাদের ব্যবসায়ীরা তখন হয়তো এটা গুডস দামটা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দিই, আমাদের কষ্ট যদি আমরা দিল্লির কাছাকাছি রাখতে পারি, তাহলে আমি মনে হয় যে এটা নিয়ে আমাদের খুব বেশি ইম্প্যাক্ট হবে না। সম্প্রতি পণ্য পরিবহন বাড়ছে কার্গো বিমানে। বিষয়টি মাথায় রেখে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরকে সক্ষম করে তোলার পরামর্শ
অর্থনীতিবিদদের। বিভিন্ন সিজনাল মার্কেটেও পণ্য রপ্তানি করে থাকে, যেগুলো আসলে জাহাজ দিয়ে প্রেরণ করে ওই ধরনের বাজারগুলো ধরা যায় না এবং অনেক সময় জরুরি প্রয়োজনও হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সিলেট এবং যশোর বিমানবন্দরকে পণ্য লোড আনলোড করবার উপযোগী করার প্রয়োজন রয়েছে। অন্য এয়ারপোর্টগুলো আসলে কি এটা যখন আমরা এয়ার কার্গো করি তখন প্রচুর পরিমাণে গুডসের দরকার হয়, তো অন্য এয়ারপোর্টগুলো আসলে সেই সক্ষমতা নাই। এটা ঢাকা এয়ারপোর্টই ব্যবহার করতে হবে, কিন্তু এখানে সক্ষমতা বাড়ানোর অনেক সুযোগ রয়ে গিয়েছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক, তাই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আমি মনে করি এটা হয়তো বা আমাদের যে ল্যান্ড পোর্ট আমরা বন্ধ করে দিলাম যে ভারতের সাথে আলোচনা ছাড়াই, সেটা একটা কাউন্টার এফেক্ট হলেও হতে পারে। তো আলোচনার মাধ্যমে তো অবশ্যই সুযোগ আছে, যে কোনো সমস্যাতে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় উভয়ে আলাপ আলোচনা করে এই সংক্রান্ত বিষয়গুলো ভারতীয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা শুরু করা দরকার এবং এর একটা গ্রহণযোগ্য সমাধান বের করার প্রয়োজন রয়েছে। ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে পাল্টা কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রফতানি ও বাণিজ্যে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, শিগগিরই নিজস্ব সক্ষমতায় তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রফতানির দিকে যাচ্ছে সরকার। ভারতের সিদ্ধান্তের জবাবে বাংলাদেশও তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা জানান, এটি তার বিষয় নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে বাংলাদেশের বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে। ভারত বাংলাদেশকে 2020 সালে ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়েছিল। এর মাধ্যমে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। মূলত ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, জুতা ও গহনার মতো সামগ্রী অপেক্ষাকৃত কম খরচে ভারতের বন্দর ব্যবহার করে রপ্তানি করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে কোনো রকম পূর্ব সতর্কতা ও আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. কার্গো জটের কারণ দেখে 8 এপ্রিল রপ্তানির এই পাইপলাইন বন্ধ হওয়ায় কতটা প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে? ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এই অবস্থায় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতেরও ট্রান্সশিপমেন্ট বাতিল বা দেশটিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোনো চিঠি কি দিচ্ছে বাংলাদেশ? বাণিজ্য উপদেষ্টা বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত জানানো তার কাজ নয়। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক স্থগিত করায় দেশের বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল থাকবে। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সম্মেলনে কি পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এলো তা এখনই জানাতে চায় না বিডা। তবে এর মাধ্যমে দেশে বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। 2 বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এদিকে শেষ দিনে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছে বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বিনিয়োগ সম্মেলনের শেষ দিন ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল কেন্দ্রিক। সকাল থেকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নেটওয়ার্কিং নিশ্চিতে ব্যস্ত সময় পার করেন কর্মকর্তারা। একাধিক পয়েন্টে সেক্টর ভিত্তিক আলাদা সেশনের আয়োজন ছিল। এর বাইরে সাইডলাইনে দ্বিপাক্ষিক আলোচনা সেরে নেন অনেক ব্যবসায়ী। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান জানান, আপাত দৃষ্টিতে সম্মেলন সফল। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলোকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডা কর্মকর্তা জানান, আলাদাভাবে বিনিয়োগের প্রস্তাব পেয়েছে দেশি বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান। ফান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। বিডা সম্মেলনে এবারই প্রথম রাজনৈতিক দলের সাথে মতবিনিময় হয়েছে বিনিয়োগকারীদের। ছিল আলাদা স্টলও। সংবাদ সম্মেলনে তারা জানান, সব পর্যায়ে কর্মসংস্থান তৈরিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। সম্ভাবনা এসেছে, একটি আশা এসেছে, সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মহকারি করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবারই পিছনে যাবে। এবং আমরা তাদেরকে বলেছিলাম, বাংলাদেশের এই যে সুযোগটা সৃষ্টি হচ্ছে সেখানে 15টা কমিশন করা হয়েছে, রিফর্মস কমিশন। আপনারা এই 15টা রিফর্মস কমিশনের মধ্যে যদি কাজগুলো হয়, ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা আসবেন, ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে কাজগুলো খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হবে। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যে যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবে। বিনিয়োগের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে একাধিক রাজনৈতিক দল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে চলে 1টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। সবাইকে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হলো এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় ছিল পরীক্ষা, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছায় শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষা হওয়ায় ছিল চাপ, উৎকণ্ঠা। কেন্দ্রের বাইরে অভিভাবকরাও সময় কাটান উদ্বেগে। তবে পরীক্ষার রুটিন এবং দেরিতে শুরু হওয়ায় ছিল মিশ্র প্রতিক্রিয়া। রুটিন নিয়ে বেসিক্যালি একটু বিভ্রান্তি আছে, কারণ অলরেডি 3বার কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে এবং লাস্টে দেখা গেল যে দুটো এক্সামে ওদের হচ্ছে কোনো বন্ধই নেই। আজকে বাংলা ফার্স্ট ওয়ান উচিত ছিল, তারপরে বাংলা সেকেন্ড পেপার হবে, কিন্তু তা না হয়ে তারা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আসছে। সবাই বলছিল যে যেন পরীক্ষাটা পিছানো হয়, আমি সেই সাথে সহমত না, কিন্তু রুটিনটা লাস্ট টাইম যেটা হলো বারে বারে চেঞ্জ করার কারণে ওদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল। সকাল 11টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টরা আশাবাদী। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। এসএসসির প্রথম পরীক্ষা নির্বিঘ্নে দিতে পেরে স্বস্তি প্রকাশ করে শিক্ষার্থীরা। এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে, সিকিউ কোশ্চেনটা হালকা হার্ড হয়েছে। প্রশ্ন পড়লে লেখার মতো পড়ে আসলে ভালো করে। 2 বছরের জন্য এই প্রশ্ন ঠিক আছে, 2 বছর যেহেতু এক বই পড়ছি। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ আসছে, একটু কঠিন কিন্তু ভালোই হয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে। সিকিউতে এখনকার যেই পরিস্থিতি, যেমন ফিলিস্তিন বা এখনকার যেই জিনিসগুলো আছে সেগুলো এসেছিল। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এবছরের এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে মে মাসের 13 তারিখ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কেন্দ্রের পরিবেশ ও প্রশ্নপত্রের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তদারকিতে মাঠে ছিল অর্ধশতাধিক ভিজিলেন্স টিম। শিক্ষার্থীদের প্রত্যাশা, পরিবর্তিত বাংলাদেশে এবার মেধার মূল্যায়ন হবে সঠিকভাবে। শিক্ষার্থী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি। তাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থী অভিভাবকদের চিরচেনা অপেক্ষা। শেষ সময়েও কেউ কেউ চোখ বুলিয়ে নিচ্ছেন বইয়ে, কেউ আবার মিলিয়ে নিচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সিট প্ল্যান। সারা দেশে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। 10টা থেকে পরীক্ষা শুরুর সময় হলেও নিয়মানুযায়ী আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা। উদ্বেগ, উত্তেজনার ছাপ পরীক্ষার্থীদের চোখে মুখে। জুলাই অভ্যুত্থানে, তারপরে তার আগে বিগত বছরে যে কারণগুলোতে ছিল, সেই কারণগুলোর কারণে কিছুটা হচ্ছে কি আমাদের
এর মোকাবিলা করতে হয়েছে, সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজগুলো খুললো তখন আমরা আমাদের প্রিপারেশনটা ঠিকমতো গুছিয়ে নিতে পারছি। পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেখানে এপ্রিলে হচ্ছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। মাঝে সরকার, শিক্ষা কার্যক্রম, রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দেশ। এত সবের মাঝে পূর্ণ সিলেবাসে পরীক্ষা, তবে সময়সীমা বৃদ্ধি হওয়াতে প্রস্তুতিতে ছিল না কমতি। এবার মেধার মূল্যায়ন হবে এমনটাই প্রত্যাশা সবার। কোশ্চিন মোটামুটি হার্ড ছিল, বাট কমন পড়ে এসেছিলাম, যেগুলো পড়ে এসেছিলাম ওইসব এসেছিল। সবকিছুই মোটামুটি ভালোই ছিল, আর গার্ডরাও অনেক সব দিকে খেয়াল রাখছিল, আর এক্সামও ওরকমই যেরকমটা আশা করেছিলাম ওরকমই হয়েছে। মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে কেন্দ্রগুলোতে তৎপর ছিলেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। গাজীপুরে কেন্দ্রীয় অবহেলার দায়ে 4 শিক্ষককে দায়িত্ব থেকে দেয়া হয়েছে অব্যাহতি। শিক্ষার্থীরা একটু শব্দ করতেছিল, এই কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার বোর্ডের 16টা টিম ভিজিলেন্স হিসাবে কাজ করবে। 16টা টিমের মধ্যে বরিশাল জালকাঠির জন্য 11টা টিম, আর প্রতি জেলায় যে 5টি জেলা থাকে তার জন্য 5টা টিম। এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে 13 মে। 15 থেকে 22 মে পর্যন্ত চলবে ব্যবহারিক। প্রথম দিনের মতোই বাকি দিনের পরীক্ষা ভালো হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জাপানে দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করেছে জাপানের অনোডোরা ইউজার রান ইনকর্পোরেটেড। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী দক্ষ কর্মীদের যাবার সুযোগ আরও সম্প্রসারিত হলো। তিনি আরও জানান, এর মাধ্যমে প্রবাসী গমনোচ্ছুরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ইতিমধ্যে টিআইটিপি প্রোগ্রামের আওতায় গেল 7 বছরে 695 জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান গমন করেছে বলেও জানান আসিফ নজরুল। জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, জাপান তরুণ, যোগ্য এবং কর্মদক্ষ লোকবল নিতে চায়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ থেকে যথাযথ লোকবল নিয়োগ পাওয়ার বিষয়ে আশাবাদ জানান উপদেষ্টা। অন্ডেরা ইউজার্স রান ইনক, এটা বাংলাদেশ থেকে যারা জাপানে যেতে চায় কর্মী, তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না, জাপানি ভাষা ট্রেনিংও হবে। বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐক্যমত্য কমিশনে ইসলামী আন্দোলনের 6 সদস্যের একটি টিম প্রস্তাবনা জমা দিতে আসেন। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ জানান, শুদ্ধাচার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4টি প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। বলেন, দুর্নীতি দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছে বলেও জানান আশরাফ আলী আকন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবনা জমা নেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন, তারপর হলো পিআর পদ্ধতি, এই 4টা মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ। নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানে হারিয়ে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির রেকর্ড সেঞ্চুরিতে টাইগ্রাসদের দেয়া 272 রানের জবাবে মাত্র 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের জোড়া ফাইফারে বড় জয়ে আসর শুরু টাইগ্রাসদের। ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়েও এগিয়ে থাইল্যান্ড, তবে মাঠের পারফরমেন্সে ব্যবধানটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জ্যোতি ফাহিমারা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 8 রানে ফেরেন ওপেনার ইসমা তানজিম।
এর পরের গল্পটা শুধুই বাংলাদেশের। 114 রানে জুটি গড়ে ফারজানা হক ফেরেন ব্যক্তিগত 53 রানে। এরপর নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাচ আউটের ফাঁদে পড়েন অধিনায়ক নিগার সুলতানা। ফারজানার পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে শতকের দেখা পেলেন জ্যোতি, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র 78 বলে সেঞ্চুরির দেখা পান টাইগ্রেস অধিনায়ক। এর আগের দুটি সেঞ্চুরি এসেছিল ফারজানার ব্যাট থেকে। শেষ পর্যন্ত শারমিন আক্তার সুপ্তার অপরাজিত 94 রানে 3 উইকেট হারিয়ে 271 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ, যা এই ফরম্যাটে টাইগ্রেসদের সর্বোচ্চ রানের রেকর্ড। 272 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে 38 রানের উদ্বোধনী জুটি গড়ে থাইল্যান্ড। এরপর টাইগ্রেস স্পিনে দিশেহারা হয় দলের ব্যাটাররা। বুচাথামকে ফিরিয়ে যার শুরুটা করেন ফাহিমা খাতুন। এরপর আরেক ওপেনার চানিটা ও নান্না পটকে ফিরিয়ে টপ অর্ডার গুড়িয়ে দেন তিনি। আর মিডল অর্ডার গুড়িয়ে দেন আরেক স্পিনার জান্নাতুল ফেরদৌস। মাত্র 7 রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের 5 ব্যাটারকে। 127 বল হাতে রেখেই মাত্র 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। দলের মাত্র 3 ব্যাটার পেয়েছেন 2 অঙ্কের দেখা। দেশের নারী ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে জোড়া 5-এর ঘটনা এই প্রথম। সব মিলিয়ে যা নারী ওয়ানডে ক্রিকেটে চতুর্থ। 178 রানের রেকর্ড জয়ে আসর শুরু বাংলাদেশের। আর রেকর্ড সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার পেলেন নিগার সুলতানা জ্যোতি। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস। ফিনল্যান্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। হতাহতের শঙ্কা করা হচ্ছে। চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এসপোর লেহতি মাকি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে রক্তের দাগ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে অধ্যয়নরতদের 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি পুলিশ। পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখে চলছে জোরালো অভিযান। আশেপাশের সড়কগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। বাংলাদেশ সহ প্রায় 60টি দেশের উপর আরোপিত নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর উপর ন্যূনতম 10% রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্কারোপ বজায় থাকবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে 21% বাড়িয়ে 125% শুল্ক নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের জন্য। আবারও মার্কিন শুল্ক নীতিতে বড় পরিবর্তন। 60টির মতো দেশে ওয়াশিংটন আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের 24 ঘন্টা না পেরোতেই তা স্থগিত করল হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে আরোপিত নতুন শুল্ক, যার আওতায় পড়বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। তবে দেশগুলোর উপর ন্যূনতম 10% শুল্ক বজায় রাখবে ওয়াশিংটন। আগে থেকে ধার্য 15% সহ বাংলাদেশকে গুনতে হবে মোট 25% শুল্ক, যার ফলে কিছুটা স্বস্তি ফিরবে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম, বিশেষজ্ঞদের নিয়ে কাজও করছিলাম। এটা আমাদের মন থেকে নেওয়া সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর জন্য ইতিবাচক। যারা কিছু করেনি সেসব দেশের কোনো ক্ষতি করতে চাই না। দেশগুলো আলোচনায় বসতে চায়, আমরা সবকিছু ঠিক করতে চাই। তবে একেবারেই ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষেত্রে। ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক এই প্রতিদ্বন্দ্বীর জন্য আবারও শুল্ক বাড়ানো হয়েছে। এ দফায় 21% বৃদ্ধি করে 125% শুল্কারোপ করা হয়েছে বেইজিংয়ের ওপর। এর আগে ট্রাম্পের দেশের ওপর 84% শুল্কারোপ করে শি জিনপিং এর দেশ। প্রেসিডেন্ট ট্রাম্প সফল আলোচনার কৌশল হিসেবে 1 সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা 75টিরও বেশি দেশকে আলোচনার জন্য এগিয়ে নিয়ে এসেছে। বিশ্বের প্রতিটি দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায়, আমরা তাদের কথা শুনতে ইচ্ছুক। এদিকে নতুন শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই চাঙা হয়ে ওঠে বৈশ্বিক পুঁজিবাজার। সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে 9.5% বেড়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক S&P 500, 12.2% এবং প্রায় 8% করে বেড়েছে নাসডাক ও ডাও জোন্স। স্থিতি ফিরতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিকেই এশিয়ার সূচক বেড়েছে 8%-এরও বেশি। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হয় বাংলাদেশ সহ প্রায় 60টি দেশে। অনিক রহমান, যমুনা নিউজ।
বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না চীন, তবে যুক্তরাষ্ট্র সেদিকে ঠেলে দিলে তারাও বসে থাকবে না। বেইজিংয়ের উপর 125% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত শুল্ক হুমকিতে ভয় পায় না বেইজিং। কোনো ধরনের চাপ, হুমকি কিংবা ব্ল্যাকমেইল মেনে নেবে না চীন। কাউকে মোকাবেলা করা সঠিক কোনো পদ্ধতি নয় এটি। যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বসতে চায় তবে পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাশীল মনোভাব দেখানো উচিত। অথচ তারা বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অবশ্যই চীনের শেষ দেখে নেবে। ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ স্থগিত করায় এবার সিদ্ধান্ত বদল করল ইউরোপও। যুক্তরাষ্ট্রের উপর আরোপিত ট্যারিফ 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে মার্কিন প্রেসিডেন্টের ইইউ সহ অন্যান্য দেশের উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বর্ধিত শুল্ক স্থগিতে আলোচনার পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গেল সপ্তাহে 185 দেশ ও অঞ্চলের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার 60 দেশের উপর কার্যকর হয় সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের উপরও 25% পাল্টা শুল্কের খড়গ বসায় ইইউ। পরবর্তীতে 3 মাসের জন্য আরোপিত শুল্ক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প, যার জেরে নিজেদের অবস্থান থেকে সরে আসে ইউরোপীয় ইউনিয়নও। Counterproductive. So we're continuing all our preparations and